জন মিলে যদি একটা দল করেন তাহলে 100 অধিক। তাহলে বলেন তো কত বড় দল হয়? এটা আমার পরামর্শ, আপনারা একটু ভাববেন। আমি আপনাদের খারাপ চাইলে এই কথা বলতাম না। আমি মনে করি এই মানুষগুলো যদি এক হইতে পারে, একটা বড় দল গঠন করতে পারে, তাহলে বাংলাদেশে অনেক জোট আছে, দল আছে, তাদের থেকে আপনাদের অবস্থান অনেক শক্তিশালী হবে, আমি বিশ্বাস করি। সুতরাং যেহেতু জোট করেছেন, এবার আমার অনুরোধ, এই ছোট ভাই আপনাদের একটা অনুরোধ করছে, এক দল করার একটা চিন্তা করেন। ছাড় দেওয়ার মানসিকতা দরকার আমাদের, নেতৃত্ব মানার মানসিকতা। হ্যাঁ, সবাই চেয়ারম্যান কেন থাকতে হবে? একটা ছোট দলের চেয়ারম্যান একদিন আমাকে বলছে, ভাই আমি সব ছাড়তে পারি কিন্তু এই চেয়ারটা ছাড়তে পারবো না। সে বলছে আমাকে, বলছে আমি চেয়ারম্যান, এই নামের আগে এটা লাগাইতে আমার খুব ভালো লাগে, এটা আমার লাগবে। সে আমাকে বলবো, আপনারা চিনেন তাকে, আমি নাম বলবো না। তো এই চিন্তা আমি আপনাদেরকে বলবো যে আপনারা করেন না। তারপরে আমি বলছি এই চিন্তা আমাদের সবার উচিত পরিহার করা। আপনারা একটা দল গঠন করেন, সেখানে আমাকে আমন্ত্রণ জানান, আমি আসবো ইনশাআল্লাহ। সবাই এখান থেকে নেতৃত্ব তৈরি করেন। আজকে জোট করেছেন, আগামীতে দল হবে ইনশাআল্লাহ। আমি চাই আপনাদের দল বাংলাদেশে বড় কিছু করুক। এই যে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে না, ডাকছে না, কথা শুনছে না, এটা কি কষ্টের না? আপনারা তো ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছেন না, তাই না? আমি সর্বশেষ আর 2 মিনিট কথা বলে শেষ করি। এখন আমাদের সবার দায়িত্ব এই রাষ্ট্রকে, দেশকে পরিবর্তন করা, ঠিক কিনা? এই যে পুঁথিগত সংস্কার আমরা লক্ষ্য করছি, পুঁথিগত সংস্কার, তো এই সংস্কার বাস্তবায়ন কারা করবে? ওই সচিবালয়ে আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তারা, পুলিশে আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তারা, রেবে, বিজিবিতে, প্রত্যেকটা দপ্তরে, সেক্টরে, অর্থাৎ এক্সিকিউশন কারা করবে? এরা না? তো এরা তো আওয়ামী সুবিধাভোগী, এরা তো আওয়ামী ফ্যাসিস্ট। এরা কি ডক্টর মোদি ইউনূসের যে আকাঙ্ক্ষা, যে পুঁথিগত মানে সংস্কার, এটা কি বাস্তবায়ন করবে? করবে না। তার মানে কি হাসিনা পালিয়েছে কিনা? হাসিনার যে ফ্যাসিবাদী সিস্টেম, ফ্যাসিবাদী কাঠামো যেটা তৈরি করেছিল, সব কিন্তু রয়ে গেছে, অর্থাৎ সংস্কার কিন্তু হচ্ছে না। সংস্কার হতো যদি সবার আগে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন প্রকৃত নায়কের ভূমিকা। আমরা সিনেমা দেখি না অনেকে, আমরা দেখি না যে নায়ক কি করে? ইউনূসের কেন সেই 11 মাসের মাথায়ও তাকে গ্রেফতার করতে পারলো না? যদি গ্রেফতার করতো তাহলে মব হইতো, হয়তো না। অর্থাৎ যে পরিবর্তনের শব্দ নিয়ে একটি গণঅভ্যুত্থান হয়েছে, আমরা দেখলাম যে সেই পরিবর্তন আসলে হয়নি। এখন আপনি চেয়ারে বসে যে কাজ করতে পারবেন, চেয়ারের বাইরে গিয়ে পারবেন সম্ভব, এবং সময় গেলে সাধন হবে না। 1 বছর চলে গেছে, এখন কি ডক্টর মোহাম্মদ ইউনূস যা চায় তাই হবে? এখন দেখেন, আমি আজ থেকে 6 মাস আগে বা 8 মাস আগে আমি কিন্তু সরকারের যে ভুলগুলো সেগুলো নিয়ে সমালোচনা করি। ওই সময় আমাকে বলা হতো যে রাশেদ তো জুলাই গাদ্দার, রাশেদ তো জুলাই গাদ্দার। আমি কিন্তু কখনোই বলি নাই যে এই সরকারের পতন হইতে হবে। আমি বলেছি যে এই ভুলগুলো হচ্ছে, এগুলো শুধরাইতে হবে, অন্যথায় গণঅভ্যুত্থান ব্যাহত হয়ে যাবে। তো যে কথাগুলো আমি 8 মাস আগে বলেছি, এখন তো দেখছি এনসিপির এই নেতারা বলছে, এনসিপির নেতারা, যে ডক্টর মোহাম্মদ ইউনূস কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে জড়িয়েছে। তার দরকার ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স নেওয়া, ইউনিভার্সিটির লাইসেন্স নেওয়া, জনশক্তি রপ্তানি কোম্পানির লাইসেন্স নেওয়া। এই পদে থেকে এগুলো করা যায় না। তার ট্যাক্স মওকুফ করা, এগুলো দরকার ছিল। এগুলো প্রয়োজনে জনগণের কাছ থেকে, জনগণের কাতার থেকে দাবি উঠতো, তাই না? দাবি ওঠার আগেই তিনি এগুলো করে ফেলিয়েছেন। কারণ এনসিপির নেতা নেত্রীরা দেখলাম ইউনূসের গালিয়ে শেষ করে দিচ্ছে। আজকে দেখলাম 2 জন নেতা এনসিপিকে, এনসিপি 2 জন নেতা ইউনূসকে ব্যাপক গাইলাচ্ছে। আমরা কিন্তু এত গাইলাই না। তো যাই হোক, আমাদের বিপ্লব আসলে বেহাত হওয়ার পথ। এখন এই বিপ্লবকে যদি রক্ষা করতে হয়, এই আপনারা যারা আছেন না, এক হয়ে রক্ষা করতে হবে। যে আগামী আর 5 মাস যতটুকু সময় হাতে আছে, এই সময়টা কাজে লাগান, সংস্কার করেন। সংস্কার ছাড়াই রাষ্ট্র টিকবে না। আর সেই সংস্কারের জন্য দরকার কি? এই যে সচিবালয়ে যে আওয়ামী লীগ রয়েছে, এদেরকে লটকাইতে হবে, এদেরকে লটকাইতে হবে। যারা বিতর্কিত নির্বাচন করেছে, এদেরকে লটকাইতে হবে। অন্যথায় ওই আওয়ামী ফ্যাসিবাদ আপনি রেখে দিবেন আর বলবেন সংস্কার সংস্কার, সংস্কারের আপনারা ধোয়া তুলবেন, ওই সংস্কার ভাই কাজে দিবে না। এটা শুধু তসবিহ থাকবে। হ্যাঁ, তসবিহ থাকবে, জিকির করার লোক থাকবে না। তো যাই হোক, এবং জুলাই সনদে আপনাদের হয়তো স্বাক্ষর করার সুযোগটা রাখেনি, এটা খুবই দুঃখজনক। কিভাবে আপনাদেরকে অন্তর্ভুক্ত করা যায় সেই ব্যাপারে আমাদের জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। তবে আপনারা চাইলে আপনারা এটা অন্তর্ভুক্ত হতে পারবেন। কিভাবে? ওই যে বললাম, সবাই এখন
এক হয়ে আপনারা যখন একটা বড় একটা পরিসরে আত্মপ্রকাশ করবেন, দেখবেন আপনাদেরকে সরকার মূল্যায়ন করতেছে, অন্যান্য দল মূল্যায়ন করতেছে। আসলে একা একা থাকলে কেউ মূল্যায়ন করতে চায় না, সবাই এখন দেখবেন আপনাদের একটা আলাদা মূল্যায়নের জায়গা তৈরি হবে এবং এই জুলাই সনদে আপনাদের স্বাক্ষরের সুযোগটা তৈরি হবে। আপনারা এখানে যারা আছেন সবাই আমাদের ভাই, আমাদের গুরুজন, শ্রদ্ধেয় রাজনীতিবিদ, আপনাদের মঙ্গল কামনা করছি। আপনারা আরো শক্তি নিয়ে এগিয়ে যান। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সবসময় ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি। আমাদের অফিসে যে আলরাজি কমপ্লেক্সের 3 তলায় মাসুদার কাছে আমার নাম্বার আছে, ভাইয়ের কাছে নাম্বার আছে। তো যারা যোগাযোগ করতে চান আমাদের অফিসে আসবেন, আমাদের সাথে আমরা যে কোনো বিষয়ে মত বিনিময় করবো, আমরা আপনাদের পাশে থাকবো এবং আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদের আহ্বান, আপনারা আমাদের পাশে থাকবেন। এক থাকতে হবে, এক না থাকলে বিপদ, এক না থাকলে ওই আওয়ামী ফ্যাসিবাদ, মজিদ কালচার এবং আওয়ামী লীগ আবার ফিরে আসবে। সুতরাং আমাদের দায়িত্ব এক থাকা, একতাবদ্ধ থাকা। আমরা এক থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আওয়ামী লীগ নিপাত যাক, আওয়ামী লীগ নিপাত যাক। আসসালামু আলাইকুম। অনেক কথা বলেছি, খুব সরি, মানে কথা বলতে বলতে অনেক বেশি বলে ফেলিয়েছি। তো আপনাদেরকে ধন্যবাদ। আমার আরেকটা আমাদের কয়েকটা প্রোগ্রামে ছিলাম, অনেক 2টা প্রোগ্রাম শেষ করে এখানে আসলাম, আর একটা মিটিং আছে, আমাকে একটু যেতে হবে, আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। ইতিহাস সবাইকে শিখে আসলো, বাস্তব রূপ আমাদেরকে একটা পূর্ণাঙ্গ ইতিহাস দিতে হবে। বাংলাদেশের পূর্ণাঙ্গ ইতিহাস সুন্দরভাবে সাবলীলভাবে তৈরি করতে হবে, এটা সর্বজনবিদিত, এটা সবাই মেনে নেবে এবং সঠিক যারা অন্যায় করছে বাংলাদেশের উপরে, ব্রিটিশ বিরোধীরা যারা অন্যায় করছে, পাকিস্তানের আমলে আমাদের দেশে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে, সব ইতিহাসকে সুন্দর করে এবং এক পক্ষ অবলম্বন করে আরেক পক্ষকে ছোট করে, আরেক পক্ষ অবলম্বন করে আরেক পক্ষ ছোট করে যাবে না। পূর্ণাঙ্গ ইতিহাস এই পরবর্তী সরকারের দিতে হবে, এইরকম একটা সরকার আমরা আশা করি। যারা জাতীয় জোট নেতৃবৃন্দ আগামী সরকার যদি ক্ষমতায় যায়, এরা বাংলাদেশের ইতিহাস একটা পূর্ণাঙ্গ ইতিহাস দেবে। কারণ আমরা দেখেছি পাকিস্তান হানাদার বাহিনী আমাদের উপর যেভাবে অত্যাচার করছে, তারপরে রক্ষী বাহিনী যেভাবে অত্যাচার করছে, তারপর জাসদের গণবাহিনী আমাদের অত্যাচার করছে, এটা অস্বীকার করা যাবে না। তারপরে সিরাজ শিকদার বাহিনী আমাদের উপর অত্যাচার করছে, বাঙালিদের উপর অত্যাচার চলতেই আছে এবং এই অত্যাচারের ধারাবাহিকতা থেকে আমরা সুন্দরভাবে ইতিহাস সাজাইতে হবে। এবং আওয়ামী লীগ যখন বিলুপ্ত করে, যখন কমিউনিস্ট পার্টির নেতারা আওয়ামী লীগকে বিলুপ্ত করার শাসন ঘোষণা করার নেতৃত্ব দেয় এবং আওয়ামী লীগ যখন আবার ক্ষমতা আসে, তখন কাজী আরিফ সাহেবের নেতৃত্বে ঘাতক তারা নির্মূল কমিটি হয়। এগুলো সহকারী সংগঠন, অনেকই সহযোগী সংগঠন তখন যারা এই সমস্ত দালালি করছে তাদেরকে পূর্ণাঙ্গ সুন্দরভাবে ইতিহাস আমরা আনুষ্ঠানিক ঘোষণা করব। তো যাই এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব প্রফেসর। সনদ ঘোষণার বাস্তবায়ন, জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভার আজকের জাতীয় জোটের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, দপ্তর সঞ্চালক, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারম্যান ও মহাসচিব, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আল কাউসার বিয়াজি, আহ্বায়ক বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ন্যাশনাল লেবার পার্টির সম্মানিত দলীয় মুখপাত্র মোহাম্মদ শফিউল ইসলাম ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ মুসলিম সমাজের সম্মানিত মহাসচিব জনাব ডাক্তার মোহাম্মদ মাসুম হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী বুদ্ধিজীবী ফ্রন্টের সম্মানিত চেয়ারম্যান জনাব সৈয়দ আব্দুল হাদি ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাস্টিস পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল কাশেম মজুমদার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেশপ্রেমিক নাগরিক পার্টির সম্মানিত মহাসচিব জনাব আলতাফ হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী সমাজতান্ত্রিক পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্র জনতা পার্টির সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় সভাপতি প্যানেল জনাব বেলাল হোসেন প্রকৌশলী যিনি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জিয়াউর রহমান, আহ্বায়ক জাতীয় অধিকার মঞ্চ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ কল্যাণ পরিষদ ওদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব দিন ইসলাম। আমাদের মাঝে উপস্থিত
এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন ন্যাপ ভাসানীর সম্মানিত চেয়ারম্যান জনাব মোস্তাক ভাসানী। এই জোটের আত্মপ্রকাশ, কিন্তু এখানে এত উপস্থিতি দেখে আমার ঐক্য জাতীয় ঐক্য জোটের পরিবর্তে যদি জাতীয় ঐক্য মহাজোট, তাহলে আমি মনে করি আজকে এই সবার সার্থকতা আদায় হবে। আমি বলবো এত দলের সমন্বয়ে এই জোট হতে যাচ্ছে, এটা অবশ্যই মহাজোট নামান্তর হলে আজকের বাস্তবতা, আজকের সার্থকতা বলে আদায় হবে। কাজে আমি মনে করি পানি যেমন তার সমতা রক্ষা করে, বাতাসও তার সমতা। এখানে অনেক পার্টি আছে যারা একাধিক নামের, যেমন অনেক পার্টি আমরা দেখেছি বিভক্ত হয়েছে। আমরা সবাইকেই দাওয়াত দিয়েছি, অনেক পার্টি অনেকে জানে বা না জানে, বিভিন্ন একই নামে দেখা যায় 2-3টা পার্টি হয়েছে বা আছে। তো এই বিষয়ে আমরা কাউকে বিভাজন করব না। শরীয়ত পার্টির সম্মানিত সভাপতি জনাব ইলিয়াস রেজা ভাই আমার আসলে সবাইকে আমাদের মাঝে উপস্থিত আছেন স্বাধীন বাংলাদেশ সংসদ সাহস বাংলাদেশের চেয়ারম্যান জনাব এস.এম.এ জলিল ভাই। বাংলাদেশ জাস্টিস পার্টি আরেক অংশের সম্মানিত মহাসচিব জনাব মানসুর সিদ্দিকী। আসসালামু আলাইকুম। জুলাই সনদ ঘোষণার বাস্তবায়ন জাতীয় সংসদ নির্বাচন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনার জন্য এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সভায় আমি বিতর্কিতমূলক খুব কিছু বলতে চাচ্ছি না। শুধু জুলাই সনদ তারা সাহায্য করতে আসছে, তাও 7টা অসম চুক্তির মাধ্যমে, জানান তো, এটা সবাই জানেন আপনারা। সেখানে বাংলাদেশ যদি স্বাধীন হয় তাহলে তাদের সেনাবাহিনী যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবে, বাংলাদেশে মিলিশিয়া বাহিনী গঠন করতে হবে, আর্মি থাকতে পারবে না। তারপরে প্রতিটা জেলায় জেলায় তাদের একদম ভারতের মেজর লেভেলের লোক তাদের জেলা পরিচালনা করবে। এই ধরনের অনেক অসম 7টা চুক্তি আছে। দলের সম্মানিত মহাসচিব জনাব হুমায়ুন কবির ভাই, যিনি আমাদের দীর্ঘকালের বন্ধু, আমার রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সম্মানিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমার ভাই জনাব মাহমুদ ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সৈয়দ আব্দুল হান্নান ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব শাহ আলম তাহের ভাই, দীর্ঘকাল ধরে আমরা রাজপথের সংগ্রামে আছি। এখন আমি আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জনাব মাহবুবুর রহমান, মহাসচিব ইউনাইটেড পাবলিক কাউন্সিল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক জোটের সম্মানিত জনাব সম্পাদক জনাব আব্দুল জব্বার ভাই। তো এখন আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমারই সহযোদ্ধা জনাব হুমায়ুন কবির, মহাসচিব বাংলাদেশ ইসলামী দল। উনি আমাকে আজকে সবার পরিচালনায় সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাআলু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআলু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে সকলেই কিন্তু মহাসচিব চেয়ারম্যান। বলা হচ্ছে যে কানধারি এতুরি পাকা মাছি মাল্লা দাড়ি মুখে সারি গান লা শারিক আল্লাহ। ফরুক আমাদের সে উক্তি, আমরা এখানে সকলেই কানধারি। আসলে এখানে বেশি কিছু বলার নেই। তা আমি আজকে এই মাসুদ ভাইয়ের সাথে একটু সহযোগিতা করছি। আমার আজকে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, বক্তব্য আমি দেবো না। বক্তব্য আমি দেবো না। আমাদের মাঝে আপনাদের যে লিগ ইয়েটা দরখাস্ত, যেটা আমরা কি খাতাটা ভাই একটু ফিল আপ করে দিবেন, সিগনেচার করে দিবেন, আর যে ফর্মটা দেওয়া হয়েছে এটা আপনাকে খেয়াল রাখেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের অত্যন্ত সুপরিচিত জনাব। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ মুসলিম লীগের সম্মানিত মহাসচিব, প্রবীণ রাজনীতিবিদ, বিখ্যাত শ্রমিক নেতা জনাব কাজী আবুল খায়ের ভাই।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত সভাপতি, আহ্বায়ক, মহাসচিব ও অন্যান্য উপস্থিতি, আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। আমি আজকে একটু দেরিতে এখানে থাকার কথা ছিল। আমাদের উচ্চ দেশের সমস্ত মুসলিম বিজ্ঞাপনী দেখে গিয়েছিলাম, তাদের বয়স 70, 80, 50। আমি তাদের হাতে পায়ে, এখানে 4 জন মতো আছে আমার সেন্ট্রাল কমিটি, আমার অফিস থেকে ছিলাম, তাদের পায়ে পড়ার বাকি রেখেছিলাম আমাকে উপহার দেওয়ার জন্য। কারণ আমার ফ্যামিলি, আমার ছেলে মেয়েরা আলহামদুলিল্লাহ সবাই তাদের মতো করে মধ্যম এস্টাবলিশ, মানে গায়বত হওয়ার সংস্থা। সকলের কথা ছিল সারা জীবন আমাকে সময় দেওয়া। এই রাজনীতির কারণে আমার সরকারি বিরুদ্ধে আমি যেতে পারি নাই, আমরা অপারেশন দিত সিস্টেমের বিরুদ্ধে আমি জীবন বলতে মৃত্যু পর্যন্ত লড়াই করছি। আমার গলার উপরে পানি দিয়েছিল, ওনারে হাত দিয়ে বলতে হবে আমি 14 এবং 24-এ কোনো কম্প্রোমাইজ করি নাই। আমার বদনাম হয়েছে, তারাই করেছে। আল্লাহ একসঙ্গে তাদের বুঝ দিলে সত্যিই তারা তাদের সংশোধন করতে পারবেন। আল্লাহকে সাক্ষী করে বলেছি, আমি এককভাবে সিগনেচারি অথরিটি গত 4টা নির্বাচন কমিশনে আমি যদি কাকে এই নির্বাচনে নমিনেশন দিতাম, আমার আঙ্গুলকে প্রতিরোধ করার ক্ষমতা আমার দলের বা বাইরের কারণে বলতে পারতো। আমার একটা স্টেটমেন্ট আমার আমি বিনয়ের সঙ্গে বলছি, মুসলিম লীগ আলোচনা হচ্ছে। আজকে আমরা ঘোষণা করবো, পাশাপাশি আমরা পরবর্তীতে কিভাবে আত্মপ্রকাশ করবো, দুটা বিষয় আমরা আর বাকি জাতীয় বিষয়গুলো আমরা চেষ্টা হবে কত সময় বলি এদিকে কম করবো। সময় তো ভিত্তিতে পর্যায়ে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন আমাদের বাংলাদেশের প্রখ্যাত নায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতিষ্ঠিত দল জনতা পার্টি বাংলাদেশের সম্মানিত প্রধান সমন্বয়কারী নুরুল কাদের সোহেল ভাই। আজকে জাতীয় ঐক্যজোট আয়োজিত সম্মানিত সভাপতি, সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে সমবেত হয়ে আমি একটি কথা বলবো, যেটা হচ্ছে ব্যক্তি স্বার্থে সরকার ব্যক্তি স্বার্থে বিপ্লবীদের সাথে প্রতারণা করেছেন এবং শহীদদের রক্তের উপরে জাতির সাথে বেইমানি করেছেন। এই কারণে কথাই বলবো, এই জাতি 2000 শহীদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে এই জাতি আশা করেছিল ইউনেস্কো আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে। কিন্তু তিনি এসে তার এনজিও গ্রাম সরকার করলেন, তিনি তার বন্ধু এবং বান্ধবীদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠিত করলেন। এটা এক নম্বর জাতির সাথে বেইমানির প্রথম ধাপ। কারণ একজন তার যে স্বাস্থ্য উপদেষ্টা মতো একজন মহিলাকে উপদেষ্টা পরিণত করে, সেটা আমি একটা উদাহরণ দিচ্ছি, এরকম অসংখ্য উদাহরণ দিতে পারবো। এরা যারা এই দেশে খেয়ে না খেয়ে কষ্ট করে এই দেশের মানুষকে বুকে ধারণ করে এই দেশের মানুষের জন্য রাজনীতি করছি, আমাদের ছিল, কিন্তু আপনাদের দেশের মানুষের পক্ষে কথা বলছি। কিন্তু যারা এই দেশকে ফেলে, এই দেশের মানুষদেরকে ফেলে আমেরিকা, ইউরোপে আপনাদের বাচ্চারা করছে, আমাদের সংসার ছেলে মেয়েদেরকে সেটেল করতে আমরা ইউরোপে যাই নাই। যারা ইউরোপ, আমেরিকায় বিভিন্ন দেশে নিজেদের স্বার্থে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য চলে গিয়েছিলেন একটা সময় আমাদেরকে দেশে ফেলে, সেই সব মানুষদেরকে উনি হায়ার করে এনে আমাদের রাষ্ট্রীয় সংস্থার প্রধান পদে উনি বসিয়ে দিয়েছেন। বসিয়ে ওনার যে জনগণের সাথে উনি বেমানি এবং প্রতারণা করেছেন। শেষ হলে আমি বলবো যে আবারও উনি একটি দিন লন্ডনে গিয়ে নিজেকে বিসর্জন দিয়ে ওনার যে ব্যবসা আছে, সংস্থা আছে, সেসব সংস্থাগুলোকে টিকিয়ে রাখার জন্য লাভবান জন্য একটি রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেছে। এবং আমরা কিন্তু দেখেছি এই সরকার এসে জনগণের জন্য কিছু করে না করে ওনার নিজের জন্য উনি কিন্তু অনেক কিছু করেছেন, জাতির সাথে জানেন। এই জন্য আমি অনুরোধ করবো সকল রাজনৈতিক দলকে, আমার দলের যে বৈদ্যুতিক গ্রুপ আছে এর বিরুদ্ধে
আমার এই কনফারেন্সে মিটিং করা যাবে। আমি অন্তত আমরা নিয়মিত যেন কনফারেন্স করতে পারি। আমার অফিসে সরকার পার্টি অফিসে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। অন্তত আমরা আলোচনা আপনাদের খাওয়াইতে পারবো সেটা জানি না, কিন্তু একটা চা মুড়ি সিঙ্গারা খাওয়া হলো, আপনাদের আলোচনা শুনতে পারবো। আমি সে আশা ব্যক্ত রেখে ধন্যবাদ জানাই সঙ্গে শেষ করতে আসসালামু আলাইকুম। নাম ধরে ডাকে সচিব হলো আমলা, তারা সব এক থাকে। তাদের ব্লকের করে কোনো দেশ উন্নয়ন হতে পারে না। তাই সবাইকে বলি, আসুন এই ঐক্যজোটকে বড়ভাবে একটি প্ল্যাটফর্ম করে আগামী দিনের রাজনীতিতে একটি মাইল ফলক করা হোক, আগামীতে আন্দোলনে সবাই শরীক হন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ সবুজ পার্টি জিন্দাবাদ। সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই জাতীয় ঐক্যজোটের অন্যতম জনাব আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ জাস্টিস পার্টির সভাপতি চেয়ারম্যান। জাস্টিস পার্টি নিয়ে আমার পরিচালক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এখন আমি দিলাম 2001 সাল থেকে দেখি আঙ্গিনার দায় দেখলাম। তো এক পর্যায়ে 7, 8, 9 মজায় দিকে বিশাল আমি একটু প্রতীকে বললাম জাস্টিস করলে পার্টি। আমি এগুলো আস্তে আস্তে রেডি করে আনলাম। এক পর্যায়ে 2008 সাল থেকে তো আমি